তোমার শ্বশুর মনে হয় তোমার দিকে কুনজর দেয়, তাই না মাধবী? সাফিনকে চা দিয়ে তাড়াহুড়ো করে শাড়ির আঁচলে হাত মুছতে মুছতে রান্নাঘরের দিকে ছুটে যাচ্ছিলাম আবার, কিন্তু থমকে গেলাম সাফিনের উদ্ভট প্রশ্ন শুনে। পিছন ফিরে তাকিয়ে ভুরু কুঁচকে জিজ্ঞেস করলাম, মানে কী সব আবোল তাবোল বলছো? চায়ের কাপে দ্বিতীয় চুমুক দিয়ে সাফিন পাল্টার প্রশ্ন ছুঁড়ে দিল, না হলে দুপুরবেলা সবার প্লেটে ভাত তুলে দিতে পারছো, শুধু বাবার প্লেট ছাড়া কেন? আমার বাপের সামনে যাইতে কি তোমার অস্বস্তি হয়? ও মা, বাবাই তো বললেন উনি নিজের হাতে নিয়ে নিতে পারবেন, তাই আমিও। আমার পুরো কথা শেষ হওয়ার আগেই চায়ের কাপটা টেবিলের ওপর ধাম করে রেখে সাফিন চেঁচাতে শুরু করলো, এই থামো তো, বিয়ের পর থেকেই দেখছি আমার বাপ মারে তো তুমি মানুষ হিসাবে গণ্যই করো না। কতবার বলেছি না আমি আমার বাবা মার অপমান সহ্য করতে পারি না একদম। তুমি এইভাবে কেন কথা বলছো সাফিন? কি করেছি আমি? বাবা তো সবসময় নিজের কাজ নিজে করতে পছন্দ করেন, আর আমি কিছু করতে গেলে বিরক্ত হন। তারপরও তোমার হাত থেকে রেহাই পাওয়ার জন্য জোর করে বাবার অনেক কাজ করে দিই, এজন্য বাবা আমার প্রতি অসন্তুষ্ট থাকেন। সাফিন এবার চোখ মুখ কঠিন করে আমার দিকে তেড়ে আসে। ওই, তুই মুখে মুখে তর্ক করতে বারণ করেছি না কতদিন? বেশি তেল বাড়ছে তোর না? তোর তেল কেমনে কমাইতে হবে এটা কিন্তু আমি জানি। দেখো সাফিন, তুমি কিন্তু শুধু শুধুই আমার সাথে রাগারাগি করছো। দুদিন পর পর তোমার এই অন্যায় আচরণগুলো আমি আর হজম করতে পারছি না। সাফিনের দিকে আর না তাকিয়ে আমি চলে যাওয়ার জন্য পা বাড়ালে সাফিন আমার ডান হাত ধরে আমাকে তার দিকে ঘুরিয়ে কষে একটা চড় বসিয়ে দেয় আমার গালে। এবার আমারও ধৈর্যের সীমা অতিক্রম করে যায়। গলা উঁচু করে বলতে থাকি, কি সমস্যা তোমার? কি পাইছো আমাকে তোমরা? রাত দিন এই সংসারে গাধার মতন খাটতে থাকি, তারপরও তোমাদের মন পায় না। সারাদিনের বান্দিগিরি শেষ কইরা আবার তোমার মন জোগানোর জন্য কাজে লেগে পড়তে হয়। আর মেজাজ কি শুধু তোমার একার আছে? আর কারণ নেই? তোমার এই জানোয়ারগিরি আর কতদিন সহ্য করব? আমার চেঁচামেচি শুনে আমার শ্বশুর শাশুড়ি দেওর ননদ সবাই ছুটে এলো। ইতিমধ্যে আমার চুলের মুঠি ধরে আমাকে মাটিতে ফেলে দিয়েছে সাফিন। আমার দেওর বাধা দিতে আসলে তাকেও ধাক্কা দিয়ে ফেলে দেয় সে। আর আমার শ্বশুর শাশুড়ি ভয়ে কেউ সাফিনের ধারের কাছে আসছেন না, কারণ তারা তাদের ছেলের মেজাজ আর জেদ সম্পর্কে তারা সবাই অবগত। তাই দূর থেকে মারতে নিষেধ করছেন শুধু, অথচ কারোর কোনো নিষেধ বারণের তোয়াক্কা না করে সাফিন তার মনের খায়েশ মিটিয়ে এক নাগাড়ে চড় থাপ্পড় লাথি দিয়েই চলেছে আমাকে। তার সাথে অকথ্য ভাষায় বাবা মা তুলে গালাগালি তো আছেই। আমার ঠোঁট কেটে রক্ত গড়িয়ে পড়ছে, সেদিকে তার কোনো খেয়াল নেই। এর মধ্যে সাফিনের একটা এমার্জেন্সি কল আসে, তাই অগত্যা তাকে বেরিয়ে যেতে হয়। যাওয়ার আগে বলে যায়, ভাগ্যের জোরে বাঁচা গেলি এখন, কিন্তু সব সময় তো আর ভাগ্য সায় দিবে না, কথাটা মাথায় রাখিস। উঠে দাঁড়ানোর মতন শক্তি পাচ্ছিলাম না, অথচ এই অবস্থাতেই আমাকে রাতের রান্না শেষ করতে হয়েছিল। শাশুড়ি কোমরে ব্যথার অজুহাত দিয়ে সারাদিন শুয়ে বসে থাকে, আর ননদটার এসএসসি পরীক্ষা। কাজের লোক রাখার নিয়ম নেই এই বাড়িতে। সবার খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে থালা বাসন ধুয়ে সব গোছাতে গোছাতে রাত 12:30 বেজে যায়। ক্লান্ত হয়ে বিছানায় গা এলিয়ে দিই। ঠিক তখনই সাফিন আমার ওপর ঝাঁপিয়ে পড়ে তার চাহিদা মেটানোর জন্য। আমি বাধা দেওয়ার চেষ্টা করি, অনুরোধ করি আজকের দিনটা ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু আমার কথার পাত্তা না দিয়ে সাফিন তার কাজে লেগে পড়ে। বিছানায় সে আমার সাথে কখনোই স্বামীর মতন আচরণ করে না, তখন তার আচরণ হয়ে যায় ক্ষুধার্ত এক কুকুরের মতন। সাফিনের প্রতিটা স্পর্শ আমার গায়ে কাঁটার মতন গিয়ে বিচ্ছে। প্রচণ্ড ব্যথায় আর যন্ত্রণায় যখন কাতরাচ্ছিলাম, সে তখন আমার মুখ চেপে ধরে রেখেছিল, আর আমি অসহায়ের মতন শুধু চটপট করছিলাম। মাধবী, দরজাটা খোল, তুই কি ঘুমাচ্ছিস? ধর্মর করে শোয়া থেকে উঠে বসলাম। কপালে হাত দিয়ে দেখলাম আমার পুরো শরীর ঘেমে নিয়ে গেছে। কিছুটা ধাতস্থ হয়ে খেয়াল করলাম চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। এই মাধবী, দরজা বন্ধ কইরা কি করছিস? কিছুই তো বুঝছি না। মায়ের ডাক শুনে সম্বিত ফিরে পেলাম। এতক্ষণ তাহলে স্বপ্ন দেখছিলাম আমি। সেই বিভৎস রাতগুলো এখনো আমার পিছু ছাড়েনি, প্রায় স্বপ্নে এসে হানা দেয়। বিছানা থেকে নেমে গিয়ে দরজা খুলে দেখলাম
আম্মা একটা জ্বলন্ত মোমবাতি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। সেই কখন থেকে দরজা ধাক্কাচ্ছি। কি করছিলে এতক্ষণ? কারেন্ট চলে গেছে, নে মোমটা ধর। আম্মার হাত থেকে মোমবাতি নিতে নিতে বললাম, বই পড়তে পড়তে কখন ঘুমিয়ে গেছি টের পাইনি। কারেন্ট কখন গেছে? একটু আগেই। এখনই ভাত বাড়বো নাকি কারেন্ট আসলে? কারেন্ট আসুক। আহির বাসায় নেই? কারেন্ট যাওয়ার সাথে সাথে হাওয়া খেতে বাহিরে গেছে। রাতে খাওয়া দাওয়ার পর আম্মা আমার ঘরে আসলেন। কালকে তো তোর ছোট চাচার কাছে যাবি বলছিলি, মনে আছে? মোবাইল চার্জে দিতে দিতে উত্তর দিলাম, আছে। স্কুল থেকে সোজা ওখানে যাব। ভালো মতো বুঝিয়া বলবি, আর ওদের কোনো কথায় মাথা গরম করবি না। এ কথার কোনো উত্তর দিলাম না আমি। আমাকে চুপ থাকতে দেখে আম্মা চলে গেলেন নিজের কাজে। বিশাল বড় ড্রয়িং রুমের সাজসজ্জাতে বিলাসিতা স্পষ্ট। দরজা জানালার পর্দা থেকে শুরু করে দেওয়ালে টাইলস পেইন্টিংয়ের মধ্যেও আভিজাত্যের ছোঁয়া আছে। প্রায় আধ ঘন্টা বসে থাকার পর ছোট চাচি আসলেন। উঠে দাঁড়িয়ে সালাম দিলাম আমি। সালামের উত্তর দিয়ে তিনি আমাকে বসতে বললেন। অনেকক্ষণ হয়েছে আসছো না? আমি আসলে অনলাইনে কটা নেকলেসের ডিজাইন দেখতেছিলাম। মুচকি হেসে বললাম, ঠিক আছে চাচি, সমস্যা নেই। তারপর তিনি আমার মুখোমুখি বসলেন। ভাবি, আহির, মেহের ওরা সবাই কেমন আছে? ভালো আছে। তুমি কি স্কুল থাইকা আসলা? হ্যাঁ, এছাড়া তো আর সময় হয় না আমার। চাচি, চাচু বাসায় নেই? আছে, তার শরীরটা ভালো না, তাই শুয়ে আছে। আমি জানি তুমি কি জন্য তোমার চাচুরে খুঁজতেছ। সেদিন যখন তুমি তোমার চাচুর কাছে ফোন দিছিলা, আমি তখন সামনেই ছিলাম। ও আচ্ছা, তো কোনো ব্যবস্থা কি হয়েছে? কি যে বলবো মাধবী, আসলে তোমার চাচার ব্যবসার অবস্থা এখন খুব একটা ভালো যাইতেছে না। তার উপর আবার নতুন ব্যবসায় হাত দিচ্ছে। বুঝতেই তো পারছো, 60-70 হাজার টাকা তোমাদের ধার দেওয়া এই মুহূর্তে ওনার পক্ষে সম্ভব না। কিন্তু তারপরও তোমার চাচু বলেছে 1,000-5 ম্যানেজ কইরা দিতে পারবে। চাচির টাকার অংশটা বলে যেন আমার মুখে কুলু পেঁটে দিল। কয়েক মিনিট চুপ থাকার পর চলে যাওয়ার জন্য উঠে দাঁড়ালাম। সঙ্গে সঙ্গে চাচি প্রশ্ন করলেন, কি ব্যাপার, চইলা যাইতেছ? আমি পিছন ফিরে তাকালাম। জি। আরে শুনো, বসো। আসল কথাই তো বলিনি। অনেকটা জোর করেই চাচি আমাকে বসালেন। তোমার জন্য একটা ভালো পাত্র পাইছি। মা, ভাই, বোন রে নিয়া আর কত ভাববা? তোমার নিজেরও তো একটা জীবন আছে না? তাছাড়া আহির কিছুদিন পর চাকরি পাইয়া বউ ঘরে তুলবে। তখন আর তোমার ওই বাসায় জায়গা হবে না। নতুন বউ আইসা ঠিকই তোমারে বিদায় কইরা ছাড়বে। তাই বলতেছি, এই অপমানের আগেই মানে মানে কাইটটা পড়ো। শোনো, পাত্র আমার চাচাতো ভাইয়ের ননদের ছেলে। বিদেশে থাকে, বিশাল বড় লোক। হ্যাঁ, বয়সটা একটু বেশি, তাতে কি? তুমি ডিভোর্সি জানিয়াও বিয়ে করতে রাজি হয়েছে, এইটাই তো অনেক। আর চাচি, আমাকে এখন উঠতে হবে। আমার তাড়া দেখে চাচির হাসি মাখা মুখটা মলিন হয়ে গেল। ও, ভাত খাইয়ে যাও, ভাত দি টেবিলে? না, বাসায় আম্মা অপেক্ষা করছে আমার জন্য। দুপুরবেলা আসলা আর না খাইয়া চলে যাবা? তোমার চাচু শুনলে রাগ করবে। আমার আর কথা বাড়াতে ইচ্ছে করছিল না একদম। চলে যাওয়ার সময় শুনতে পেলাম চাচি গলা উঁচিয়ে বলছেন, 5,000 টাকার হইলে জানাইও তোমার চাচুরে, বিকাশে দিয়া পাইঠা দিবনে। বাইরে প্রচণ্ড রোদ। ভ্যানিটি ব্যাগ থেকে ছাতাটা বের করে মাথার ওপর মেলে ধরলাম। তারপর ফুটপাত ধরে হাঁটতে হাঁটতে ভাবছিলাম, এই ছোট চাচুর জন্য বাবা কি না করেছেন। নিজের কাছে রেখে পড়াশোনা করিয়েছেন, বাবার স্নেহ দিয়ে বড় করে তুলেছেন। নিজের প্রয়োজনের কথা না ভেবে ছোট চাচুর শখ আহ্লাদ পূরণ করেছেন। এগুলো আমি আমার নিজের চোখে দেখেছি। যদিও তখন আমার বয়স কম ছিল, কিন্তু তারপরও মোটামুটি সবই বুঝতাম। চাচু যে আজ এত বড় ব্যবসায়ী হয়েছেন, 2-4টে বড় বড় ব্যবসার মালিক হয়েছেন, সেটাও আমার বাবার কল্যাণে। প্রথম ব্যবসার পুরো টাকাটাই বাবা দিয়েছিলেন। আর আজ সেই চাচুই আমাদের দুর্দিনে আমাদের পাশে দাঁড়াচ্ছেন না। দুনিয়াটা আসলেই স্বার্থপর। বাবা যতদিন বেঁচে ছিলেন ততদিন আমাদের কদর ছিল তাদের কাছে। তাছাড়া তখন আমরা আর্থিকভাবেও বেশ সচ্ছল ছিলাম। কিন্তু বাবা মারা যাওয়ার পর আত্মীয় স্বজনগুলো তাদের আসল রূপ দেখাতে শুরু করে। আর আমার ডিভোর্সের পর থেকে তারা আমাকে আর আমার পরিবারকে অনেকটা এড়িয়ে যেতে থাকেন। বাবা তার নিজের পছন্দ করা ছেলের সাথে আমার বিয়ে দিয়েছিলেন। আমিও আপত্তি জানাইনি,
কারণ ছোটবেলা থেকে বাবার সিদ্ধান্তগুলোকে যথেষ্ট সম্মান দিয়ে এসছি আমি। বাবা ছিলেন আমার আদর্শ, তাই তিনি কোনো ভুল করতে পারেন এটা যেন আমি ভাবতেই চাইতাম না। কিন্তু ভাগ্যের ওপর কারোর হাত থাকে না। বাবা আমার একটা সুনিশ্চিত ভবিষ্যতের কথা চিন্তা করে ভালো ভেবে বিয়েটা দিয়েছিলেন। বিয়ের 1 মাসের মাথায় আমি জানতে পারি আমার স্বামীর মেয়ে মানুষের নেশা আছে। লজ্জায় কাউকে কথা জানাইনি তখন। ভেবেছিলাম আমার ভালোবাসা দিয়ে তাকে শুধরে দেব, কিন্তু তার হলো না। উল্টে দিনের পর দিন আমার উপর তার অত্যাচার বাড়তে লাগলো। সংসারের খুঁটিনাটি বিষয় নিয়ে 2 দিন পর পর আমার গায়ে হাত তুলতো সে। আমার শ্বশুর শাশুড়ি ছিলেন নিরুত্তাপ। ছেলের মুখের ওপর কথা বলার সাহস তাদের ছিল না। শারীরিক আর মানসিক অত্যাচারগুলো দিনকে দিন বেড়েই চলেছিল। তাই আর সহ্য করতে না পেরে বিয়ের 1 বছর যেতে না যেতেই সেই সংসার ছেড়ে চলে আসি আমি। আব্বা সব শুনে চোখের পানি ফেলে আমার কাছে মাপ চাইলেন। মা রে, আমারে তুই মাপ কইরা দে, ভুল হয়েছে আমার, আর ভুলের মাসুল দেওয়া লাগছে তোর। তুই কোনো চিন্তা করিস না, ওই সংসারে তোরে আমি আর ফেরত পাঠাবো না। তুই এখন আবার নতুন কইরা জীবনটাকে শুরু কর। না, আমি তোকে আবার বিয়ে করতে বলছি না, বলছি তুই নিজে কিছু করার চেষ্টা কর, স্বাবলম্বী হওয়ার যোগ্যতা অর্জন কর। তার জন্য যা যা করতে হয় সব রকম সাহায্য আমি তোরে করব। আমার তো আর টাকা পয়সার সমস্যা নেই, তোর যা ইচ্ছা হয় কর, ব্যবসা চাকরি যেটা ইচ্ছা। তারপর যদি তোর কখনো মনে হয় তুই আবার সংসারী হবি, তাতেও আমার কোনো আপত্তি থাকবে না। আমি সব সময় তোর পাশে থাকবো রে মা, সব সময়। কিন্তু খুব বেশি দিন বাবা আমার পাশে থাকতে পারলেন না। কয়েক মাস পরেই বাবা হার্ট অ্যাটাকে মারা গেলেন। তারপর থেকে শুরু হয় আমাদের জীবন যুদ্ধ। আব্বার ফার্নিচারের ব্যবসায় লোকসান চলতে থাকে। বাবা মারা যাওয়ার 1 মাস আগে আমাদের এলাকার একটা হাই স্কুলে জয়েন করেছিলাম আমি। ছোট 2 ভাই বোনের পড়াশোনার খরচ আর সংসারের খরচ চালাতে হিমশিম খাচ্ছিলাম বলে 4-5 জন স্টুডেন্ট নিয়ে একটা ব্যাচ পড়াতে শুরু করলাম। বাবার ব্যবসাটাকে আবার দাঁড় করানোর জন্য ছোট চাচুর কাছে 60-70 হাজার টাকা ধার চেয়েছিলাম। এই কটা টাকা ধার দেওয়া অসম্ভব কিছু ছিল না তার পক্ষে, সে আশা নিয়েই চেয়েছিলাম। কিন্তু আজ বুঝলাম আপন মানুষগুলোও একটা সময়ে গিয়ে প্রতিবেশী রূপ ধারণ করে ফেলে। বাসায় ফিরে দেখি আম্মা টেবিলে ভাত বেড়ে বসে আছেন। আমি জিজ্ঞেস করলাম, তুমি এখনো খাওনি? শুকনো মুখে উত্তর দিলেন, না, তোর জন্যই অপেক্ষা করছিলাম। আচ্ছা, আমি হাত মুখ ধুইয়া আসছি। খাবার টেবিলে অন্যান্য দিনের মতোই আজ কোনো সাংসারিক প্রসঙ্গ তো তুলছেন না আম্মা, চুপচাপ খেয়ে যাচ্ছেন। ব্যাপারটা খেয়াল করে আমিই কথা শুরু করলাম, আম্মা, করলা ভাজিটা বেশি তিতা লাগছে, আর কিছু রান্না করনি? আম্মা আমার দিকে ডালের বাটিটা এগিয়ে দিলেন। ডাল নিতে নিতে জানতে চাইলাম, আহির মেহেক খাইছে? হুম। খানিক বাদে প্লেটে ভাত নাড়াচাড়া করতে করতে মাথা নিচু করে প্রশ্ন করলেন আম্মা, ব্যবসাটা কি তাহলে এইবার বন্ধ হয়ে যাবে মাধবী? কেন আম্মা, এই কথা কেন বলছো? তুই আসার কিছুক্ষণ আগে তোর ছোট চাচি ফোন দিয়েছিল। আমি আর কিছু বললাম না, তাড়াতাড়ি খাওয়া শেষ করে নিজের ঘরে চলে এলাম। এই ফার্নিচারের ব্যবসাটাই আব্বার শেষ স্মৃতি, তাই একের পর এক লোকসান হওয়ার পরেও আমি ব্যবসা বন্ধ করতে চাইনি। কিন্তু এবার মনে হচ্ছে আর কোনো উপায় নেই। এই অসহায়ত্বের সময়গুলোতে আব্বার কথা মনে পড়ে খুব। আব্বা বেঁচে থাকলে এমন দিন আমাদের দেখতে হতো না হয়তো। ওয়াশরুমে গিয়ে বেসিনের কল ছেড়ে দিয়ে কাঁদলাম কিছুক্ষণ। সন্ধ্যায় ব্যাচ পড়ানোর সময় আম্মার চেঁচামেচিতে শুনতে পাচ্ছিলাম, তখন কিছু বলিনি। পড়ানো শেষ করে স্টুডেন্টরা চলে যাওয়ার পর রান্নাঘরে উঁকি দিলাম। কি হয়েছিল আম্মা, এইভাবে চিল্লাতে কেন তখন? ভাতের পানি চুলায় বসিয়ে দিয়ে রান্নাঘর থেকে বের হলেন আম্মা। তারপর আহিরের ঘরের দিকে যেতে যেতে আবার চেঁচাতে শুরু করলেন। কি হয়েছে, এটা আমারে কেন জিজ্ঞাসা করতেছিস? এই নবাবজাদারে জিজ্ঞেস কর। সারা বছর পড়াশোনা না করে পরীক্ষার আগের দিন রাইতে তার পড়ালেখার ক্যারা উঠে, তখন দুনিয়াদারি ভুইলা যায়। কত কইরা বললাম বাজার থেকে আধা কেজি কাঁচা মরিচ আইনা দিয়ে রাত্রে রান্না বসাবো, আমার কথা কানেই নিল না। আমার মুখের ওপর দরজা বন্ধ কইরা দিল। আহ আম্মা, থামো তো, পড়তেছে পড়তে দাও, মরার আগে ওষুধ খাইলে কিচ্ছু হয় না। পার্সটা হাতে নিয়ে বের হয়ে যাওয়ার সময় আম্মা ঝাঁঝালো স্বরে জিজ্ঞেস করলেন, তুই আবার কই যাইতেছিস? বাজারে কাঁচা মরিচ আনতে। হ্যাঁ হ্যাঁ, তুই যা, তুই ছাড়া কেউ কি আর আছে নাকি? সিঁড়ি দিয়ে নামতে নামতে ওইটুকুই শুনতে পেয়েছিলাম।
আমার পরের কথাগুলো আর শুনতে পাইনি। কাঁচামরিচ কিনে বাসায় ফেরার সময় গলির মোড়ের চায়ের দোকানের পাশ দিয়ে যখন যাচ্ছিলাম, কয়েকটা বখাটে ছেলে তখন শীষ দিচ্ছিল আমাকে দেখে, আর কিছু কুরুচিপূর্ণ মন্তব্য করছিল। আমি দ্রুত গতিতে হাঁটা শুরু করলে ওদের মধ্যে থেকে ৩-৪ জন আমার পিছু নিল। অন্ধকার রাস্তা, আশেপাশে তেমন মানুষজনও নেই। খুব ভয় পাচ্ছিলাম আমি। এক পর্যায়ে ওদের একজন আমার শাড়ির আঁচল ধরে টান দিলে আমি আঁতকে উঠলাম। বাকিরা আমাকে ঘিরে ফেলল। আমার গা ঘিন ঘিন করে উঠছিল ওদের চাহনি দেখে। কাঁপা কাঁপা গলায় বললাম, কি হচ্ছে এসব? যেতে দিন আমাকে। আহা, আমাদের সামনে এত সতী সাবিত্রী সাজার দরকার নাই তো। কত রাত ধইরা জামাই ছাড়া থাকতেছ, শরীরের চাহিদা বইলাও তো একটা কথা আছে নাকি? আর কেউ না বুঝলেও আমরা তোমার কষ্টটা বুঝি, তাই তো লীলা খেলা করতে চাইলে আসলাম সুন্দরী। ওরা ধীরে ধীরে আমার কাছে আসার চেষ্টা করছিল। আমি পিছু হটে যাচ্ছিলাম। ইটের সাথে পা লেগে টাল সামলাতে না পেরে পড়ে যেতে নিচ্ছিলাম। ঠিক এমন সময় আমাকে কেউ একজন পিছন থেকে ধরে সামলে নিল। তাকিয়ে দেখলাম আহির। আহিরকে দেখে যে যার মতন দৌড়ে পালিয়ে গেল। বাসায় এসে আমার সাথে চিল্লাচিল্লি শুরু করে দিল আহির। আমাকে কেন বাজারে যেতে দিল সেজন্য। আম্মাকে জিজ্ঞেস করে জানতে পারলাম আমার ফিরতে দেরি হচ্ছিল দেখে আহির আমাকে এগিয়ে নিতে আসার জন্য বের হয়েছিল তখন। আহিরের অনার্স ফাইনাল ইয়ারের পরীক্ষাকাল থেকে রাত জেগে পড়াশোনা করছে। ভাবলাম এক গ্লাস দুধ গরম করে নিয়ে যাই। দুধ গরম করে নিয়ে আহিরের ঘরে গিয়ে দেখতে পেলাম টেবিলের উপর 2 হাতে ভর দিয়ে মাথা নিচু করে বসে আছে সে। আমি কাছে গিয়ে ওর চুলে হাত বোলাতে শুরু করলাম। ঘুম আসছে যে তোর আহির? আহিরে মাথা তুলে আমাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, তুই আবার বিয়ে কর না আপু, প্লিজ বিয়ে কর। আমাদের কথা তোর আর ভাবতে হবে না। রেজাল্টের পর আমি ঠিক একটা চাকরি জোগাড় কইরা নিতে পারবো। তারপর আমার মেহেকের দায়িত্ব নেব। আমার চোখ দিয়ে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ল নিঃশব্দে। 2-3 মাস পর হঠাৎ একদিন একটা মেয়েকে এনে ঘরে তুলল আহির। আম্মা রাগান্বিত হয়ে জিজ্ঞেস করলেন, মেয়েটা কে? মাথা নিচু করে আহির উত্তর দিল, আম্মা, তোমাদেরকে না জানাইয়া আমি বিয়ে কইরা ফেলছি। এছাড়া আমার আর কিছু করার ছিল না। নিজেই তো চলছিস বোনের টাকায়, এখন আবার আরেকজনকে নিয়ে এসছিস? তোর বিবেকে বাঁধলো না একটুও? আমি তখন স্কুলে ছিলাম। বাসায় এসে পুরো ঘটনা শুনে খুশি হব নাকি রাগ করব বুঝতে পারছিলাম না। মেয়েটাকে দেখে আমার ভীষণ মায়া লাগলো। ওর তো কোনো দোষ নেই, ও আহিরকে ভালোবাসে। তাই পরিবার থেকে বিয়ে ঠিক হওয়ার পর কোনো উপায় না পেয়ে আহিরের সাথে পালিয়ে আসে। মেয়েটার নাম জেরিন। আহিরের 2 বছরের জুনিয়র। ওরা একই ভার্সিটিতে পড়ে। জেরিনকে আম্মা প্রথমে মেনে নিতে না পারলেও পরে ঠিকই মেনে নেয়। জেরিনকে আমি শিখিয়ে দিয়েছিলাম কি কি করলে আম্মার মন জয় করা যাবে। সেই অনুযায়ী কাজ করে জেরিন আম্মার লক্ষ্মী বউ হয়ে উঠল। এদিকে আহির চাকরি বাকরি না খুঁজে গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে। ছোটবেলা থেকে আহির অনেকটা অলস প্রকৃতির আর আরাম প্রিয়। একমাত্র ছেলে বলে আব্বা খুব আদর যত্ন করতেন ওকে। তাই ছোটবেলার অভ্যাস এখনো পুরোপুরিভাবে বদলাতে পারেনি। আম্মা চাকরির কথা বলে কয়েকটা কোম্পানিতে সিভি দেবো ভাবছি। এসব নিয়ে বেশি চিল্লাইও না তো আম্মা, ভালো লাগে না। আমি ওর ওপর জোর করতে পারি না। ওকে খুব বেশি ভালোবাসি তো, তাই হয়তো। কিন্তু সংসারটা এখন আমার একার পক্ষে টানা আর সম্ভব হচ্ছে না। মেহেকের প্রাইভেট টিচারের বেতন বাকি পড়েছে 3 মাসের, দিতে পারছি না। তাছাড়া জেরিনের পড়াশোনার খরচটাও এখন আমাকেই চালাতে হচ্ছে। আর ব্যবসা তো প্রায় বন্ধই বলতে গেলে। একদিন মেহেক রাগ করে আমাকে বলে বসলো, তোমার ভাই বউয়ের পড়াশোনার খরচ তো ঠিকই দিতে পারছো, কিন্তু নিজের বোনের বেলায় কি করছো? এগুলো অন্যায় হয়েছে না? তোমার ভাইকে এগুলো দেখে না? বউ সহ তোমার ঘাড়ের ওপর বৈশাখ খাইতেছে, লজ্জা করে না ওর? জেরিন এ কথা শোনার পর সারা দিন না খেয়ে থাকে। রাতে আহির বাসায় ফিরে জেরিনকে খাওয়ার কথা জিজ্ঞেস করলে তেলে বেগুনে জ্বলে উঠে বলে, কি খাবো আমি? কার টাকায় খাবো? তোমার মতন এমন শিক্ষিত, শারীরিকভাবে সুস্থ একটা জামাই থাকার পরও আমাকে আরেকজনের রোজগারে চলতে হয়েছে কেন এখনো? বলো, উত্তর দাও। আশ্চর্য, কি হয়েছে? তুমি এভাবে চেঁচাচ্ছ কেন? আস্তে কথা বলো, নয়তো কি? হ্যাঁ, কি করার ক্ষমতা আছে তোমার? আপু একটা মেয়ে মানুষ হয়ে এত বড় সংসারটা টানছে, আর তুমি তো পুরুষ মানুষ। ধুর, খারে কি বলি। তোমার আত্মসম্মান বোধ না থাকলেও আমার আছে, বুঝছো? শোনো আহির,
যতদিন না পর্যন্ত তুমি নিজে রোজগার শুরু করবা ততদিন পর্যন্ত আমার সাথে কোনো কথা বলতে আসবা না। কথাটা যেন মনে থাকে। পাশের ঘর থেকে আমার সবটা শুনতে পেয়ে ওদের ঝগড়া মিটমাট করে দিতে যাচ্ছিলেন, কিন্তু আমি বাধা দিলাম। বললাম, থাক না আম্মা, ওদের স্বামী স্ত্রীর ব্যাপার ওদেরকেই মিটমাট করে দিতে দাও। আমরা এখানে নাক নাই বা গলায়। এত যত্নে আগলে রাখার সংসারটা বুঝি এবার ভাঙন ধরে যাবে ভেবে আশঙ্কা করছিলাম। দুশ্চিন্তায় সারা রাত ঘুম আসেনি। আমি বাইরে থেকে যতটা শক্ত মন মানসিকতা নিয়ে সবার সাথে ঘুরে বেড়াই, ভেতরে আমি ঠিক ততটাই দুর্বল। কিন্তু আম্মা, আহির আর মেহেকের সামনে তা প্রকাশ করি না আমি। আমাকে ভেঙে পড়তে দেখলে ওরাও যে হার মেনে যাবে। সেদিন জেরিনের কথাগুলো আহিরের আত্মসম্মানে লেগেছিল খুব। ফলাফলস্বরূপ অনেক চেষ্টার পর 1 মাসের মধ্যেই বেসরকারি একটা কোম্পানিতে ভালো পদে চাকরি পেয়ে যায় সে। কিন্তু এই চাকরির জন্য দরকার মোটা অঙ্কের ঘুষ। আহির খুব আশাহত হয়ে পড়ে। আমার বিয়ের গয়নাগুলো থেকে কিছু গয়না আমি জেরিনকে দিয়ে দিয়েছিলাম, বাকিগুলো রেখে দিয়েছিলাম মেহেকের বিয়ের জন্য। সবার অজান্তে সেই গয়নাগুলো বিক্রি করে দিলাম, আর গয়না বিক্রির টাকাটা আহিরের হাতে তুলে দিলাম চাকরির ঘুষ দেওয়ার জন্য। আহির প্রথমে নিতে না চাইলেও আমি জোর করার পর নিতে বাধ্য হলো। টাকাটা দেওয়ার সময় আহিরকে বললাম, মেহেকের জন্য আমি কিছুই অবশিষ্ট রাখতে পারিনি, তোর ভরসায় ওকে রেখে দিলাম। আহির আমার 2 হাত চেপে ধরে আমাকে আশ্বস্ত করলো, তুই একদম চিন্তা করিস না আপু, মেহেককে আমি গয়না দিয়ে ভরিয়ে দেব, দেখে নিস, তুই শুধু আমার জন্য দোয়া করিস। আহিরের চাকরিটা হয়ে গেল। জেরিন পড়াশোনা শেষ করে আমাদের অনুমতি নিয়ে নিজের ইচ্ছায় একটা চাকরিতে জয়েন করলো। সবকিছু এখন খুব ভালোভাবে চলছে। সংসারের আর্থিক টানাপোড়ন এখন আর নেই। আব্বার ব্যবসাটা আহির আবার নতুন করে শুরু করেছে। আহির আমাকে জোর করে স্কুলের চাকরি আর ব্যাচ পড়ানো ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু আমি অনেক বলে কয়ে স্কুলের চাকরিটা রাখলাম, ব্যাচ পড়ানো ছেড়ে দিলাম। এর মধ্যে এক প্রতিবেশী আন্টির প্ররোচনায় পড়ে আম্মা আবার আমার বিয়ের কথা ভাবতে শুরু করলেন। আমি রাজি হচ্ছিলাম না বলে আমার সাথে কথা বলা বন্ধ করে দিলেন। বাসায় তখন তুমুল অশান্তি এই নিয়ে। আমিও কথায় কথায় বাসা থেকে চলে যাওয়ার হুমকি দিই। পরদিন স্কুল থেকে সরাসরি চলে গেলাম কলেজ ফ্রেন্ড নিতুর বাসায়। মন মেজাজ ভালো নেই দেখে ভাবলাম কিছুক্ষণ আড্ডা দিলে অনেকটা ফ্রেশ লাগবে। ফোনে চার্জ নেই, তাই বাসায় জানাতে পারলাম না। আড্ডা শেষ করে বাসায় ফিরতে ফিরতে রাত হয়ে গেল। বাসায় ঢোকার সাথে সাথে আম্মা আমাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে দিলেন। আমার উপর রাগ কইরা তুই চইলা গিয়েছিলি মাধবী, তোরে আর কোনো দিন বিয়ের জন্য প্রেশার দেব না আমি, তাও তুই আমারে ছাইরা চইলা যাস না। ইদানিং মাথা ব্যথার কারণে স্কুলে ক্লাস নিতে পারি না ঠিক মতন, বাসায় চলে আসতে হয়। কোনো কাজ করতে গেলে হাত পা কাঁপা শুরু হয়ে যায়, তাই বাধ্য হয়ে স্কুলের চাকরিটা ছেড়ে দিলাম। বেশ কয়েকদিন এভাবে চলার পর জেরিন আমাকে ডক্টরের কাছে নিয়ে গেল। ডক্টর কিছু টেস্ট দিলেন। রিপোর্টে ধরা পড়ল আমার ব্রেন ক্যান্সার হয়েছে, লাস্ট স্টেজে আছে এখন। খবরটা শোনার পর আমি একটু বিচলিত হইনি, তবে আহির, জেরিন, মেহেক আর আম্মা পাগলামি শুরু করে দিয়েছিল। এক একজন আমাকে বিদেশ নিয়ে যাওয়ার জন্য উতলা হয়ে পড়েছে। আমি ওদের সবাইকে আমার ঘরে ডেকে বুঝিয়ে বললাম, তোমরা এমন পাগলামি করছো কেন? শুনলাম জেরিন নাকি নিজের গয়নাগাটি বিক্রি করতে চাইছো, আর আহির তুই নাকি ফার্নিচারের দোকানটা বন্ধক দেওয়ার চেষ্টা করছিস। কেন? ডক্টর তো বলেই দিয়েছে আমার এখন আর কোনো চিকিৎসা নাই। তাহলে এই নিষ্ফল চেষ্টাগুলো তোমরা কেন করছো? যতদিন বেঁচে আছি ততদিন অন্তত তোমাদের সবাইকে নিয়ে ভালোভাবে বাঁচতে দাও প্লিজ। মেহেক আর জেরিন আমাকে জড়িয়ে ধরে কান্নাকাটি শুরু করে দিল। আহির চোখের পানি আড়াল করার জন্য এই ঘর থেকে চলে গেল, আর আম্মা নীরবে চোখের পানি মুছতে লাগলেন। ধীরে ধীরে আমার শারীরিক পরিবর্তনগুলো খুব ভালোভাবেই টের পাচ্ছি। 1 গ্লাস পানিও নিজের হাতে খেতে পারছি না। মাথা ব্যথার তীব্র যন্ত্রণায় ঘুম না হওয়ার ফলে চোখের নিচে কালি জমেছে। কথা জড়িয়ে আসে এখন, তবে আমার কোনো আক্ষেপ নেই। আমি আমার সব দায়িত্ব পালন করে যেতে পারছি। মানুষের মৃত্যু হয় তখন, যখন পৃথিবীর কাছে তার প্রয়োজন ফুরিয়ে যায়। আমারও নিশ্চয়ই প্রয়োজন ফুরিয়ে গেছে এই সংসারে। যে কটা দিন আছি 2 চোখ ভরে আমার আপনজনদের পূর্ণতাগুলো দেখে যেতে চাই শুধু। আসলে এই পৃথিবীতে কিছু মানুষের জন্ম হয় শুধুই অন্যকে দিয়ে যাওয়ার জন্য। আমিও সেই মানুষদের মধ্যে একজন হতে পেরে নিজেকে খুব ভাগ্যবতী মনে করছি আজ। একদিন মধ্যরাতে ঘুমের মধ্যে অসহ্য এক যন্ত্রণা অনুভব করতে লাগলাম। টের পাচ্ছিলাম আমার পুরো শরীর অসাড় হয়ে যাচ্ছে।
মনে হচ্ছে কোনো এক অচিন দেশে পাড়ি জমাচ্ছি, মেঘের রাজ্যে ভেসে বেড়াচ্ছি। সেই মেঘেদের ভিড়ে স্পষ্ট দেখতে পাচ্ছি আব্বা 2 হাত বাড়িয়ে আমাকে বুকে জড়িয়ে নিতে চাইছেন, ঠিক যেমন করে ছোটবেলায় আমায় স্কুল ছুটির পর দূর থেকে দেখতে পেতাম। আব্বা 2 হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছেন আমাকে কোলে নেওয়ার জন্য, আর আমি দৌড়ে যেতাম। এখনো ঠিক তেমনই দৌড়ে যাচ্ছি আব্বার কাছে। প্রিয় দর্শক, এই গল্পটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই একটি কমেন্ট করবেন। আর যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, এবং এই ধরনের ভিন্ন স্বাদের গল্প শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন।